আগামী 9 ডিসেম্বর মানে আগামীকাল আমাদের বিদেশ সচিব তিনি বাংলাদেশ যাচ্ছে ঢাকায়। তা পররাষ্ট্র দপ্তরের যিনি ওখানে ভারপ্রাপ্ত যিনি রয়েছেন তার সঙ্গে 1-to-1 উনি একটা বৈঠক করবেন। তা কাগজ যেটা লিখেছে, পররাষ্ট্র সচিব আলোচনার জন্য 9 ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন ভারত। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে বিক্রম মিশ্রি বিদেশি অফিসের পরামর্শে যাচ্ছেন। তার মানে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির যে পরামর্শ, সেই পরামর্শ উনি মেনে উনি যাচ্ছেন কিছু আলোচনার জন্য। যেটুকু বলা হয়েছে, রণদীপ জয়সওয়াল তিনি যেটুকু বলছেন সেটা হচ্ছে 4 লাইনের খবর। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবেদনের পর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লি ঢাকায় আহ্বান জানানোর কয়েকদিন পর এই সফর হয়, মানে হচ্ছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, পররাষ্ট্র সচিব আগামী 9 ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের পরামর্শের জন্য বাংলাদেশ সফর করবেন। এটি বাংলাদেশের সঙ্গে আমাদের কাঠামোগত আলোচনার অংশ। ব্যাস, শেষ। মানে একটা বিদেশ সচিব আর একটা জায়গায় দেশে যাচ্ছে, কি ব্যাপারে আলোচনা হবে না হবে কোনো কথা এখানে বলা হয়নি। তার মানে একটা যেটা শোনা যাচ্ছে, পরিষ্কার একটা বার্তা একটা বাংলাদেশকে দেওয়া হবে, যেটা যা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, বলা হবে যে ভাই বহুত হো গিয়া, বহুত সাইন কর লিয়া, আব রুক যা, মানে এবার থামো, মানে অনেক করে ফেলেছো, অনেক কিছু হয়ে গেছে, এবার তোমরা থামো, না হলে পরে ভারত তার মতো ব্যবস্থা নেবে। কারণ এরা ক্রমশ ঘাড়ের ওপর চড়ে আসছে, মানে এমন একটা অবস্থা, যুদ্ধ ভাব, পুরো জাতিটা যুদ্ধে নেমে গেছে। ভারত কিন্তু এখনো পর্যন্ত একটা কথা কিন্তু বলেনি। যে কোনো বড় দেশ তারা কিন্তু কোনো কথা বলে না, তারা অবজার্ভ করে যায় সিচুয়েশন। ভারতও কিন্তু সিচুয়েশন অবজার্ভ করছে এবং নিজের সীমান্তকে ভারত সুরক্ষিত করে রেখেছে। সেটা তো ভারতের দায়িত্ব। ভারতের জনগণের সুরক্ষার ব্যবস্থা করা ভারত সরকারের দায়িত্ব, নইলে এতগুলো সৈন্য পুষে লাভ কি, এত অস্ত্র কিনে লাভ কি ভারতের সুরক্ষার জন্য। তা ভারত সেটা করে রেখে দিয়েছে, কিন্তু ভারত এখনো পর্যন্ত মুখে কিন্তু একটা কথাও বলেনি যে আমরা যুদ্ধ করব বা আমরা কোনো অ্যাকশন নেবো, অমুক নেবো তমুক নেবো, কিচ্ছু বলেনি ভারত। চুপচাপ দেখে যাচ্ছে, এদের নাচা কোঁদা সমস্ত কিছু দেখে যাচ্ছে। এই নাচা কোঁদা কিন্তু এখানে শেষ নয়, এরা কিন্তু ভেতরে ভেতরে মানে ওরা যুদ্ধ করবেই আর কি, যুদ্ধ না করে ওরা থাকবে না। মানে কোন ভূত ঘাড়ে চেপেছে ভগবান জানে, যুদ্ধ করবেই। তা যুদ্ধের জন্য ওরা কি করছে, সেনাদের ছুটি বাতিল করে দিয়েছে। যশোর সেনা ঘাঁটিতে মজুত করা হলো চীনা পাকিস্তানি ট্যাঙ্ক, আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্র। এটা বোধহয় কোনো সিলেটি ভাষা এর মধ্যে রয়েছে। আমি যতটা পারছি আমি স্ক্রিনেও তুলে দিচ্ছি, আমি বলার চেষ্টা করছি, যা বোঝার আপনারা একটু বুঝে নেবেন। সর্বজন স্বীকৃত স্ট্রাইক আশঙ্কায় কাটামোল্লা ইউনুস সরকারটাই বুঝলাম না। তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যুদ্ধকে নির্দেশ প্রস্তুতি নেওয়া হয়েছে, মনে হচ্ছে সেটাই বলছে। সেই নির্দেশ শুধু তাই নয়, যশোর এবং চট্টগ্রামের সেনা ঘাঁটিতে সংশ্লিষ্ট বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংগ্রাম আক্রমণ রুখতে সাভার এবং বগুড়া ক্যান্টনমেন্টে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সমস্ত ট্যাঙ্কও সদস্য হয়েছে 2 শক্তিনিবাসে। শনিবার মানে 7 ডিসেম্বর বাংলাদেশের শীর্ষ আধিকারিক সরকার ভৌগোলিক কারণে যশোর এবং পুলিশ নিবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যশোরের শান্তি ঘাঁটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যশোর এবং চট্টগ্রামে পড়ে যা বুঝলাম, যশোর এবং চট্টগ্রামে যে সেনাঘাঁটি আছে সেই সেনাঘাঁটিগুলোকে সমস্ত ট্যাঙ্ক ফ্যাঙ্ক এনে, ক্ষেপণাস্ত্র এনে রাখা হয়েছে। যদি কোনো কারণে ভারত অ্যাটাক করে তাহলে এগুলো ব্যবহার করার জন্য আগাম সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে। বলছি না, যুদ্ধ ভাব,
ভারত এখনো পর্যন্ত কিচ্ছু বলেনি, কিন্তু যুদ্ধ যুদ্ধ ভাব সর্বত্র একদম রটে গেছে, যুদ্ধ হয়ে যাবে একবারে। তো যাই হোক, সেই সিদ্ধান্ত অনুযায়ী সাভারও আছেন মধ্যে, সাভার সহ বেশ কিছু সেনানিবাসে চীন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যশোর চট্টগ্রাম আসনের আনার সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর চীনায় 6 ডিসেম্বর যশোর সেনানিবাসের জন্য 2টি H-8 এবং কোকিলের বার্তার শিখানা অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র আনা হয়েছে। এছাড়া চীনের সঙ্গে বিধ্বংসী এয়ার ডিফেন্স সিস্টেম M80ও তার মধ্যে রাখা হয়েছে। রকেট লঞ্চার ট্যাঙ্ক TRG-300 টাইগার মজুত করা হয়েছে। চট্টগ্রাম সেনাঘাঁটি প্রতীক হয়েছে তুরস্কের মাল্টিপল রকেট লঞ্চার TRG-230 দিয়ে। চীনের জন্য 122 mm হাউজার PL-90 কামানও মোতায়েন করা হয়েছে। যদিও বাংলাদেশ সেনার তরফে যুদ্ধের ব্যাপারে কিছু বলা হয়নি, যুদ্ধের ব্যাপারে কিন্তু বাংলাদেশের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি, কিন্তু সেখানকার উপদেষ্টারা এবং যে সমস্ত মানুষজন আছে, সোশ্যাল মিডিয়া, টিভি, তারা একেবারে আলোচনায় ফাটিয়ে দিচ্ছে যে একেবারে যুদ্ধ হবেই, যুদ্ধ করতেই হবে, যুদ্ধ না হলে শান্তি আসবে না, ভারতের দাদাগিরি মানব না। ভারতের থেকে খাবার কিন্তু এখনো পর্যন্ত বলেনি ভারতের খাবার আমরা বয়কট করছি, তাতেই এখন সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। 90% ওদেরই খবর, 90% সয়াবিন তেল বাজার থেকে হাওয়া হয়ে গেছে। মানুষ তেল খোঁজার জন্য শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে, কোথায় একটু সয়াবিন তেল পাবে। যদিও বা পাওয়া যায়, চরম দাম হাঁকা হচ্ছে, কোথাও 190 থেকে 220 টাকা লিটার অব্দি। আলু থেকে কাঁচা সবজি সমস্ত কিছুর দাম একেবারে রকেট গতিতে এগোচ্ছে। দেশের কি হাল, সাধারণ মানুষের কি হাল, সেদিকে কিন্তু নজর নেই। তাদের নজর হচ্ছে যুদ্ধ করতে হবে। যদিও পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র ওদের যে উপদেষ্টা, এই মানুষটা একটু বুদ্ধিশুদ্ধি আছে। ইনি কলকাতায় ডেপুটি হাইকমিশন ছিলেন, আমি দেখাও করেছিলাম তার সঙ্গে, কথা হয়েছিল ওই বাংলাদেশ বই মেলাতে। আমি বেশ কয়েকবার এই বেগবাগানের অফিসে গেছিলাম। তিনি বলছেন 9 বা 10 ডিসেম্বর ভারত বাংলাদেশ সচিব পর্যায়ে আলোচনা হবে, পররাষ্ট্র উপদেষ্টা ইনি একটা বলেছেন। এদিকে আমরা কালকে পরশু সেনা দপ্তরে যে বৈঠকটা ছিল, মিটিংটা ছিল, সেখানে প্রাক্তন সেনা অফিসাররা গেছিলেন। তারা ওই বৈঠক শেষে একটা মিছিল বার করেছে। এই মিছিলটা আমি মিছিলেতে কি বলছে দেখুন, সুতরাং তারা বুঝতে পেরে যাবেন যে এরা কি বলতে চাইছে। একটুখানি ভিডিওটা দেখুন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। এবার সবাই সাবধান হয়ে যান, 4 দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে, আর 5 দিনের মধ্যে পুরো ওয়েস্ট বেঙ্গল দখল হয়ে যাবে। 6 দিন লাগবে আপনার উড়িষ্যা দখল করতে, 7 দিন লাগবে ঝাড়খণ্ড দখল করতে, তারপরে তো বিহার, ইউপি দখল তো আস্তে আস্তে করেই ফেলে দেবে। 20 কোটি লোক আছে, তাদের মধ্যে শিশু, মহিলা, সব বৃদ্ধ, নবজাতক সবাই নাকি 2 হাতে তরোয়াল নিয়ে বেরিয়ে পড়বে। যারা বিদেশে আছে তারাও সব চলে আসবে, যারা অথর্ব আছে তারা হঠাৎ সুস্থ হয়ে যাবে, শক্তিমান হয়ে যাবে, যারা বিছানায় শুয়ে আছে অথর্ব
বা শারীরিক দিক দিয়ে অক্ষম বা অসুস্থ, তারাও হাসপাতালের বেড থেকে সব ছুটে আসবেন, সেই যুদ্ধ করতে হবে, গাজওয়াই হিং করতে হবে। হাই ভাই, আমরা বসে আছি ভাই, এসো তোমাদের জন্য, আমরা আর কি করতে পারি, তোমরা আসবে, তোমাদের আমন্ত্রণ করছি আমরা, তোমরা এসো। তো যাই হোক, এখন এই যুদ্ধ ভাবের থেকে কি করে ওদের বিরত করা যায় একবার শেষ বোঝাতে হবে। তার জন্য ভারতের পরামর্শ নিয়ে উপস্থিত হচ্ছেন বিক্রম সিকরি কালকে ঢাকাতে 9 তারিখ। তিনি গিয়ে ভারতের পরামর্শ বলবেন, অনেক হয়েছে ভাই, এবার থাম, এবার না থামলে তোদের ব্যবস্থা তোরা নিজেরা বুঝবি তোর কি হবে, কারণ ভারত আর সহ্য করবে না। আর মোদিজি একটা সহ্যের তো একটা সীমা থাকে, মোদিজি মনে হয় না আর সহ্য করবেন।